আসসালামু আলাইকুম। আপনারা যারা শুনতে পাচ্ছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। প্রথমত থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে। থাইল্যান্ডের ই-ভিসা প্রক্রিয়াটা কি আসলে অনেক সহজ নাকি অনেক বেশি জটিল? এই ব্যাপারে আসলে আমরা আজকে কথা বলবো। প্রথমে আসি, থাইল্যান্ডের আগের ভিসার যে ধরনটা ছিল সেটা কেমন? আগে ছিল স্টিকার ভিসা এবং থাইল্যান্ড এম্বাসির অনুমোদিত কয়েকটা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে মূলত আমরা প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো জমা দিয়ে দেখা যায় 18 কর্মদিবস কিংবা 20 কর্মদিবসের মধ্যে খুব সহজে আমরা থাইল্যান্ডের ভিসা পেয়ে যেতাম। এখন বর্তমানে জানুয়ারি 2 তারিখ থেকে থাইল্যান্ড এম্বাসি বাংলাদেশের জন্য যে নতুন নিয়মটা চালু করেছে সেটা হচ্ছে ই ভিসা। ই ভিসা পদ্ধতিতে কি আসলেই জটিল কিনা? এই প্রশ্নের উত্তরে বলা যায় ই ভিসা প্রসেসিংটা আসলে 3টা ভাগে বিভক্ত। নাম্বার 1 হচ্ছে ভিসা ফর্ম ফিল আপ করা, নাম্বার 2 হচ্ছে পেমেন্ট এবং নাম্বার 3 হচ্ছে ই ভিসা, যেটা ওদের কাছ থেকে অ্যাপ্রুভ হয়ে আসবে। যখন আমরা ই ভিসার ফর্মটা ফিল আপ করতে যাই, এটা খুবই সহজ এবং সাধারণ। আগের মতো অনেকগুলো ডকুমেন্ট প্রয়োজন হয় না। প্রাথমিকভাবে আমাদের যে পাসপোর্টটা আছে সে পাসপোর্টটা যদি আমরা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেখানে যদি পাসপোর্টটা ডাউনলোড আমরা ইনপুট করি, তাহলে ম্যাক্সিমাম ইনফরমেশনগুলো চলে আসে। প্রথম পেজে এগুলো আসার পরে আমাদের ওরা কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই ওরা চায়। প্রথমে মূলত কারেন্ট অ্যাড্রেস, এরপরে হচ্ছে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাজ পার পাসপোর্ট। পার্মানেন্ট অ্যাড্রেসটা আমরা সবসময় পাসপোর্টের যেরকম আছে সেভাবে আমরা দিয়ে থাকি। এরপরে যে ডকুমেন্টগুলো প্রয়োজন, একটা ছবি প্রয়োজন আছে আমাদের সবার, পাসপোর্ট ছবি। তারপরে প্রয়োজন হচ্ছে আমাদের যে কনফার্মিং লোকাল অ্যাড্রেস বা কারেন্ট অ্যাড্রেস। এখন এই ক্ষেত্রে অনেকে চিন্তা করে যে তাদের ব্যাংক স্টেটমেন্ট দিবে কিনা। আসলে এখানে ব্যাংক স্টেটমেন্টটা ইরিলেভেন্ট বলতে ব্যাংক স্টেটমেন্টে যে আমাদের যে কাজগুলো থাকে সেখানে মূলত আমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা নাও থাকতে পারে। সেক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে নিজের ড্রাইভিং লাইসেন্সে যদি আমাদের নিজেদের প্রেজেন্ট অ্যাড্রেসের ইনফরমেশন থাকে, অথবা বিদ্যুৎ বিল, অথবা ওয়াসার বিল, এইগুলো যদি, অথবা টিএনটির বিল, মূলত এই কয়েকটা ফর্ম যদি আমরা আপলোড করে দিই, মূলত আমাদের যে কনফার্মিং কারেন্ট লোকেশন সেই ডকুমেন্টটা হয়ে যাবে। এরপর যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার এয়ার টিকেটের একটা বুকিং প্রয়োজন, অন হোল্ড রাখা, নট কনফার্ম। এবং সেটা হচ্ছে আমরা যে পরিমাণ যে কয়দিন থাকবো থাইল্যান্ডে তার একটা অ্যাকোমোডেশন প্রুফ। এটাও আমরা আগোডা কিংবা booking.com থেকে বুক করতে পারি। তবে মনে রাখতে হবে, যদি আমরা 10 দিন থাকি, আমরা 10 দিন নিশ্চয়ই ব্যাংককে থাকবো না। আমরা 10 দিনের মধ্যে হয়তো 2 দিন থাকবো পাতেয়াতে, 2 দিন থাকবো আপনার ব্যাংককে, 3 অথবা 4 দিন থাকবো ফুকেটে, 2 দিন থাকবো ফিফিতে। সো মূলত 2-3টা জায়গাকে মিলিয়ে যদি আমরা একটা বুকিং কনফার্মেশন দিয়ে দিই অ্যাকোমোডেশনে, তখন সেটা অ্যাকসেপ্ট হবে। এই ডকুমেন্টগুলো যখন আমরা ফিল আপ করবো, ফিল আপ করার পরে খুব ইজিলি আমাদের চলে আসবে সাবমিট দ্য ফর্ম। সাবমিট ফর্ম হয়ে গেলে এটা তার কোনো এডিট হয় না। সুতরাং এর আগে আমরা সব কিছু চেক করে নিই। এর পরবর্তীতে যেটা আসে, ফর্মটা সাবমিট হয়ে যাওয়ার পর 15 দিন সময় থাকে পেমেন্ট করার জন্য। এখন আসুক আমাদের পরবর্তী ধাপ। এবার যে প্রসঙ্গটা আমরা বলছিলাম সেটা হচ্ছে পেমেন্টের বিষয়। পেমেন্টের ক্ষেত্রে যেটা প্রয়োজন হয়, প্রথমে আমরা যখন ফর্মটা সাবমিট করার পর পেমেন্ট অপশনে যাব, তখন আমাদের এখানে পেমেন্ট ইনফরমেশন একটা ফাইল আসবে। এটা আপনার মূলত পিডিএফ ফাইলটাই আসে। ফাইলটা সাধারণত অটোমেটিকলি ডাউনলোড হয়ে যায়। সেই ফাইলটা আমরা আমাদের ডেস্কটপে কিংবা কোনো একটা জায়গায় রেখে দিব। সেভ করার পরে আমরা চলে যাব কমার্শিয়াল ব্যাংক অফ সেলনে। মূলত কমার্শিয়াল ব্যাংক অফ সেলনের মাধ্যমেই থাইল্যান্ড এম্বাসি তাদের ফিটা জমা নেয়। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে এই যে পেমেন্ট গেটওয়েটা আছে সেটা মূলত এসএসএল কমার্স নিজেরা ডেভেলপ করেছে। পেমেন্ট অপশনে যাওয়ার পরে প্রথমে আমরা সেই আমাদের যে পেমেন্ট ইনফরমেশন ফাইলটা আছে সেটা আমরা ওখানে আপলোড করবো। আপলোড করার পরে ওখানে যে পরিমাণটা আছে পার পার্সন 4000 টাকা অনলি। যদি আমরা ধরেন 5 জন দিলাম, তাহলে হচ্ছে কত, 4-5-এ 20,000 টাকা। 20,000 টাকার ওই যে পেমেন্ট ইনফরমেশন স্লিপে থাকবে, সেই 20,000 টাকা আমরা ওখানে টাইপ করার পরে আমাদের আসবে ফার্দার পেমেন্টের জন্য আমাদের পরবর্তী সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটা আসবে। সেভ অ্যান্ড কন্টিনিউ ফর্মটা আসার পরে আমরা যখন ওটা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের কাছে একটা ডকুমেন্টস চলে আসবে, যেখানে আমার প্রতিটা ট্যুরিস্টের যারা ট্রাভেলার আছে তাদের নাম, তাদের পাসপোর্টের নাম্বার এবং তাদের কোন ধরনের ভিসা চাচ্ছেন
সেটা আমরা ওখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখবেন পার পার্সন কনভিনিয়েন্স বিল আসবে 1000 এবং ভ্যাট আসবে 150, অর্থাৎ টোটাল পার পার্সন আসবে 5150 টাকা করে থাই ভিসা ফি। এরপর প্রতিটা যখন আমরা এখানে ফর্মগুলো ফিল আপ করবো, এরপর আসবে গো ফর পেমেন্ট অথবা পেমেন্ট অপশনে পে নাও দেওয়ার পরে তারপর আপনার পেমেন্ট অপশনগুলো আসবে, আপনি কি বিকাশে দিবেন নাকি নগদে কিংবা ব্যাংক কার্ড কিংবা যেভাবে ইচ্ছা আপনার ক্রেডিট কার্ডে দিতে পারবেন। দেওয়ার পরে আপনার যখন পেমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তারা আপনার কাছে একটা কনফার্মেশন পাঠাবে, ইউর পেমেন্ট হ্যাজ রিসিভড, এবং আপনার কাছে একটা মেইল আসবে এবং একটা ফর্ম আসবে, ওটা আপনি সেভ করে রাখবেন। আফটার 10 ওয়ার্কিং ডেজ আপনার থাইল্যান্ড এম্বাসি আপনাদেরকে, যদি আপনার ভিসা অ্যাকসেপ্ট হয় তাহলে ভিসার কাগজটা পাঠিয়ে দিবে। অথবা যদি আপনার কাছে থাইল্যান্ড এম্বাসির কাছে মনে হয় যে আপনার কাছ থেকে আরও কিছু ডকুমেন্ট তারা চাইবে, তখন আপনারা যে ফর্ম ফিল আপ করেছিলেন যে আইডি দিয়ে কিংবা থাই এম্বাসিতে যেটা আইডি ক্রিয়েট করেছেন, ওখানে একটা নোটিফিকেশন বার আছে, সে বারেই দেখবেন আপনার কাছে একটা রিকোয়ারমেন্টস চলে আসবে যে প্লিজ সাবমিট ইউর ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা প্লিজ সাবমিট ইউর দিস ইনফো, অর্থাৎ এম্বাসি যা যা চাইবে তখন ওই জায়গায় একটা নোটিফিকেশন চলে আসবে। আসার পরে আপনারা ওটা দেখে আপনারা মূলত ফার্দার ওদের মেইল আইডিতে সেই ডকুমেন্টগুলো পাঠিয়ে দেবেন। এটা হচ্ছে আপনার ম্যান টু ম্যান ভেরি করে। সো এটাই হচ্ছে মূলত পেমেন্ট অপশনটা। 3 নম্বরটা বলে দিলাম, যদি আপনার ভিসা অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে আপনার থাইল্যান্ড এম্বাসি আপনাদেরকে ভিসাটা মেল করে দিয়ে দিবে, ই ভিসা। বলছে এই ভিসাটা আপনারা যখন নিয়ে যাবেন ফ্লাইটে, তখন আপনাদের এই জিনিসটা ইমিগ্রেশনে শো করতে হবে। এটা হচ্ছে আমাদের ভিসা টোটাল প্রসেসটা। এবার আসি জটিলতাটা কোথায়। জটিলতা মূলত এম্বাসির যে পেমেন্ট সিস্টেম, এখানে 3টা পার্ট আছে। একটা হচ্ছে থাই এম্বাসি, 3টা পক্ষ। নাম্বার 2 হচ্ছে কমার্শিয়াল ব্যাংক অফ সেলন, এবং নাম্বার 3 হচ্ছে এসএসএল কমার্স। সমস্যাটা কোথায়? থাই এম্বাসি পেমেন্টটা কালেক্ট করছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে কমার্শিয়াল ব্যাংক অফ সেলনে, ইটস ওকে। গেটওয়েটা তৈরি করেছে এসএসএল কমার্স। এখন পেমেন্টে যখন আমরা চেষ্টা করছি, আমরা এমনও হয় যে এক একটা এজেন্সিতে 8 দিন 10 দিন 15 দিন চলে যাচ্ছে। সকাল 9টায় বসতে হচ্ছে, 9টার আরও 10-15 মিনিট আগে বসতে হচ্ছে। 10-15 মিনিট আগে বসার পরেও আমরা ঠিক 9টা থেকে যখন ক্লিক করছি, 8 দিন 10 দিন 15 দিন চলে যাচ্ছে, আমরা আমাদের নেক্সট অপশনে আসছি না। এর কারণ হিসেবে আমি প্রথমে ফোন দিয়েছিলাম কমার্শিয়াল ব্যাংক অফ সেলনে দুপুর 2টা 2:30 3টার দিকে, কারণ আমি জানি এটা একটা ফ্রি টাইম। ব্যাংকের 2-3 জন স্টাফের সাথে, আমার সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। তাদের কথা হচ্ছে, স্যার এটা আমাদের এন্ডের কোনো প্রবলেম নাই স্যার, আপনি ট্রাই করতে থাকেন। তাহলে কমার্শিয়াল ব্যাংক অফ সেলন এটার কোনো দায়িত্ব নিচ্ছে না, নেওয়ার কথাও না, কারণ তারা জাস্ট পেমেন্টটা তাদের অ্যাকাউন্টে আসছে। থাই এম্বাসি এটাও তারা কখনো দায়বদ্ধতা নিবে না, এটা একদম নর্মাল জিনিস। 3 নম্বর, তাহলে দায়বদ্ধতা আসে কার? দায়বদ্ধতা আসবে এসএসএল কমার্সের। তোমরা এমন কি গেটওয়ে বানিয়েছো যে গেটওয়ে দিয়ে কিছু হইলে হ্যাং হয়ে যায়। যখন আমরা পেমেন্ট করতে চাই তখন 2-3টা লেখা আসে। 1, সিস্টেম ইজ টু বিজি রাইট নাও, ট্রাই আফটার সাম টাইমস। নাম্বার 3, ইউ আর ট্রাইং টু মাচ। নাম্বার 4, ক্যানট কি বলে স্টোর পেয়ার অ্যান্ড পেমেন্ট। তো আমি 3টা অপশন নিয়ে এসএসএল কমার্সের কাছে মেল দিয়েছিলাম উইথ দ্য স্ক্রিনশট, এবং তাদের সাথে আমি কথা বলেছি ফোনে। তাদের বক্তব্য একটাই, স্যার ট্রাই করে যান। তাহলে যে সিস্টেম, যে এসএসএল কমার্স এটার পুরো সফটওয়্যারটা ডেভেলপ করলো, এবং এটা তারা অলরেডি ফেসবুকে বুস্টিং করছে যে আমরা অনেকগুলো এম্বাসির পেমেন্ট সিস্টেম ডেভেলপ করেছি, দে আর জাস্ট ডুইং মার্কেটিং। তাহলে তোমরা এমন কি পেমেন্ট সিস্টেম ডেভেলপ করলে যে কেউ পেমেন্ট করতে পারছে না? তাদের বক্তব্য হচ্ছে, স্যার অনেকে তো ট্রাই করছে তাই হয়তো পেমেন্ট হচ্ছে না। তাহলে তোমরা জানো যে এটা প্রেশার বাড়বে, মাত্র ডেইলি 400টা স্লট, তাহলে কেন তোমরা এমনভাবে সার্ভার করেছো যে তোমার সার্ভারটা এই লোডটা নিতেই পারছে না? তার মানে এসএসএল কমার্স এখানে তাদের কাজটা সঠিকভাবে করেনি। তাদের কাজ যখন তারা সঠিকভাবে করেনি, এই ব্যর্থতার দায় কিন্তু সবার নিতে হচ্ছে। এখন কেউ ব্যক্তিগতভাবে করুক কিংবা কেউ এজেন্সির সাথে করুক, আমি সবার পক্ষ নিয়ে কথা বলছি। আমি বলছি না আপনি এজেন্সির মাধ্যমে করেন, আমি বলছি না যে আপনি ব্যক্তিগত মাধ্যমে করেন, ইটস আপ টু ইউ। কেউ অনেকগুলো ফাইল চিন্তা করে যে ঠিক আছে আমি এয়ার টিকিটটা কোথায় বুকিং দেবো কিংবা কীভাবে সাজাবো, একটা ভালো জানাশোনা লোকের কাছে দিলাম, সে হয়তো আমার কাজগুলো করে দিবে। দ্যাটস অল, উই আর টেকিং দ্য সার্ভিস চার্জ ফর দ্যাট। কিন্তু আমরা যখন পেমেন্টটা করতে পারছি না, তখন কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টের সাথে কমিটমেন্টে থাকতে পারছি না। সবচেয়ে দুঃখের কথা হলো এখানে, যারা ট্যুরিস্ট ঠিক আছে অ্যাকসেপ্টেবল, আমি পেমেন্ট করতে পারছি না, আমি ফেব্রুয়ারিতে গেলাম না, মার্চে গেলাম না, এপ্রিলে যাব। কিন্তু যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের, বিশেষ করে ক্যান্সার পেশেন্টদের,
যেমন আমার কাছে এরকম একটা ফাইল ছিল, ক্যান্সার পেশেন্টের 20 তারিখ অপারেশন ছিল, বাট আমি ভিসাটা করতে পারিনি। তাহলে এই চেয়ে কষ্ট আমার কি আছে? যে একটা ক্যান্সার পেশেন্ট, বা আমরা জানি বর্তমানে ইন্ডিয়ার চিকিৎসা ব্যবস্থা বন্ধ, বাংলাদেশ থেকে ভিসা দিচ্ছে না, তাহলে বাংলাদেশিরা যাবে কোথায়? আমি চিকিৎসার অভাবে মারা যাচ্ছি, শুধুমাত্র এসএসএল কমার্স তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারেনি, এটা আমার মনে হচ্ছে। তাদের দায়বদ্ধতা থাকে, বাট তারা সেই দায়বদ্ধতাটা নিচ্ছে না। দে আর নট টেকিং এনি রেসপন্সিবিলিটি ফর দ্যাট। তাদের কথা হচ্ছে স্যার ট্রাই করতে থাকেন, অনেকে তো পারছে, অনেকেই পারছে, বাট আফটার হাউ মেনি ডেজ? 10 days, 12 days, 15 working days. That doesn't mean, and that doesn't make any sense. সো এই প্রবলেমগুলো যদি ডেভেলপ করা না হয়, তাহলে মানুষ কি করবে? আস্তে আস্তে থাইল্যান্ড যাবে না, থাইল্যান্ড যাবে না। যারা ট্যুরিস্ট আছে তারা থাইল্যান্ড যাবে না। অ্যাকচুয়ালি থাইল্যান্ড কিন্তু তাদের টোটাল যে আর্নিং রেভিনিউ আছে সেটা কিন্তু তারা পাবে না বাংলাদেশ থেকে। অনেকেই যাবে না, তারা বাইপাস করে চলে যাবে সিঙ্গাপুরে, বাইপাস করে চলে যাবে মালয়েশিয়াতে, অথবা নেপালে। নেপাল তো ফ্রি আমাদের অন অ্যারাইভাল ভিসা দিচ্ছে, আপনার কিচ্ছু করা লাগবে না। ওদের ইমিগ্রেশনে যাবেন, ফর্মটা ফিল আপ করবেন, ইজিলি চলে যাবেন। ওখানে গিয়ে আপনার কোনো পেমেন্টই লাগবে না। যদিও অনেক এজেন্সি এই ফর্মটা ফিল আপ করার জন্য টাকা নেয়, দ্যাটস অল, এটা সবাই জানিয়ে নিতে পারে, এটা ওই এজেন্সির ব্যক্তিগত ব্যাপার। কোনো ক্লায়েন্ট যদি দেয়, দ্যাটস অল। কিন্তু থাইল্যান্ড ভিসার কারণে যে ব্যক্তিগতভাবে হোক কিংবা এজেন্সির মাধ্যমে হোক, এসএসএল কমার্সের এই দায়বদ্ধতাটা নিতেই হবে। এই একটা কারণে মূলত আমরা থাইল্যান্ড ভিসার ক্ষেত্রে, এই ভিসার ক্ষেত্রে জটিলতাগুলো দিন দিন বাড়ছে। জানি না থাই এম্বাসি এটাকে কতটা গুরুত্ব সহকারে নেবেন, কিংবা তারা জিনিসটাকে কিভাবে দেখবেন সেটাও আমার জানা নেই। তবে আমি মনে করি, আমার যে সাজেশন ছিল, যে অন্তত মেডিকেল ভিসার জন্য তারা যদি একটা আলাদা স্লট করে দেয়, যেমন ধরেন 9টা থেকে 10টা ট্যুরিস্ট ভিসা, 10:30 থেকে 11:30 মেডিকেল ভিসা শুধুমাত্র যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে ট্যুরিস্ট হোক, অন্তত চিকিৎসার জন্য যারা আছে তারা অন্তত সেভাবে তাদের পেমেন্টটা দিয়ে তাদের ভিসাগুলো নিতে পারে। সো আমি জানি না আমার এই বক্তব্যটা কতটুকু যাবে। সো আমি থাই এম্বাসিকেও অবশ্যই বলতে চাই, তারা যেন এই জিনিসগুলো খেয়াল রাখে, এবং এসএসএল কমার্সের যে সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম আছে, আমি বলবো তাদেরকে, তারা যেন তাদের সফটওয়্যারটাকে আরও বেশি ডেভেলপ করে, আরও বেশি অনগোয়িং করে, আমাদের জন্য যেন আরও বেশি ইজি হয়। যদি না হয়, তাহলে তাদের বিরুদ্ধে যেন আমরা সবাই দাঁড়াতে পারি, সেটা যেই হোক। কারণ একটা মানুষ যখন চিকিৎসার অভাবে মারা যাবে, তখন সফটওয়্যারের প্রবলেম, ভাইয়া লোড হচ্ছে না, পেমেন্ট ডিলে হচ্ছে, দিস ইজ নট অ্যাট অল অ্যাকসেপ্টেবল টু এনিওয়ান। সো এসএসএল কমার্সকে আমি বলবো যে তারা যেন তাদের এই প্রবলেমগুলো সলভ করে। সো মূলত এই প্রবলেমগুলোর কারণেই কিন্তু থাইল্যান্ড ভিসাটার জটিলতা বাড়ছে। তো আমি সাজেস্ট করি, যদি আপনারা কেউ প্ল্যান করেন থাইল্যান্ড যাওয়ার জন্য, মিনিমাম 1.5 থেকে 2 মাস আগে আপনারা সমস্ত প্ল্যানিং করে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তাহলেই মনে হয় এই জিনিসটা সম্ভব হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।